আমি আশফাক আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। এছাড়া আলোচনায় নানা সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজকের নির্বাচিত খবরে যে খবরটিকে নির্বাচিত করা হয়েছে সেখানে বলা হচ্ছে, রাজধানীর বিমানবন্দর সড়ক অতি ভারী বৃষ্টিতে বনানী অংশে জলাবদ্ধতা হলেও এবার হার মানল অতীতের যে কোনো পরিস্থিতি। কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় সড়কের পাশে থাকা জলাধারটি ভরাট করা হয়েছে, পানি নিষ্কাশনের বিকল্প কোনো ব্যবস্থাও রাখা হয়নি। ফলে টানা বৃষ্টিতে রবিবার দিনভর স্থবির ছিল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন আমরা দেখে আসবো। মনে হতে পারে চট্টগ্রাম অথবা কক্সবাজারের বন্যায় ডুবে যাওয়া কোনো সড়ক এটি, কিন্তু অর্ধডুবন্ত গাড়ি চলাচলের এই চিত্র রাজধানীর বিমানবন্দর সড়কের। সকাল গড়িয়ে দুপুর, বিকেল গড়িয়ে রাত, সড়কের পানি নামার কোনো লক্ষণ নেই। শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তি ডেকে আনে নগরবাসীর। সবথেকে বেশি বিপাকে পড়েন অফিস ও স্কুলগামী যাত্রীরা। সিটি কর্পোরেশনের কর্মীদের লাগাতার চেষ্টায়ও পরিস্থিতির উন্নতি হয়নি। তাদের বক্তব্য, ম্যানহোলের ঢাকনা খুলে দিলে পানি নিষ্কাশনের বদলে উল্টো পানি চলে আসে সড়কে। পানি উঠতেছে কোথাও, আর কিছু মিনিট থেকে পানি নামতেছে। বৃষ্টি হলে যদি লেগের পানি না কমে তাহলে আপনার আবার রাস্তাঘাট তুলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন লেক ভরপুর, তো এই জন্য পানির আস্তে 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 নামতেছে। বনানীর এই পয়েন্টে জলজটের মূল কারণ উন্নয়নযোগ্য। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে সড়কের পাশে একটি জলধারা ছিল, যা পরবর্তীতে ভরাট করে ফেলা হয়। ফলে বৃষ্টির পানি এখন আর আগের মতো স্বাভাবিক গতিতে নামতে পারে না। এটা হওয়ার পর থেকে বেশি দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে এখানে ড্রেনগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না করার কারণে বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটতেছে আর কি। গাড়ি বাইর করতে দেরি, গাড়ি নষ্ট হতে দেরি না, আর গাড়ি আবার ধাক্কায় হাউসে ঢুকাইতে হয়েছে। এই এলাকায় সকাল থেকে এরকম, এই এলাকায় সকালে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি ছিল। এ পথে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, তখনও সড়কে থমকে থাকতে দেখা যায় যানবাহন। ডুবে থাকা সড়কে বিকল গাড়ি নিয়েও বিপাকে পড়তে হয়েছে অনেককে, বাদ যায়নি প্রাণীরাও। পানি ঢুকছে, পানি ঢুকার কারণে গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে। আপনার মোবাইলের ভিতরে, সাইলেন্সারের ভিতরে পানি ঢুকছে, ঢুকে গাড়ি নষ্ট হয়ে গেছে। ঢাকা শহর বলে, চিটাগাং বলে, সব জায়গায় একই অবস্থা। একটু বৃষ্টি হলেই পানি যাওয়ার কোনো জায়গা নেই। পানির মধ্যে পড়ে যেতে ধরছিলাম মোটরসাইকেল নিয়ে, সেম অবস্থা, কোনো পরিবর্তন নেই আর কি। এদিকে পানির চাপে ভেঙে গেছে গুলশান শাহজাদপুর লিংক রোড। সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেয়া হয় যান চলাচল। যেটা মেইন সমস্যা আমার মনে হয় ড্রেনেজ ব্যবস্থাটা বাংলাদেশের, ওইটা খুবই বাজে অবস্থা। ওইটার জন্য আসলে জলাবদ্ধতা আরো বেড়ে যায়, আর এরকম সিচুয়েশন আসলে কন্ট্রোল করার মতোও না। আবহাওয়া অফিস বলছে রবিবার রাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে এই শহরের জন্য অপেক্ষা করছে দুর্ভোগের আরও একটা দিন। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। জি মারুফুলিকে আপনার কাছেই আসি আমি শুরুতে একটু। আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে, বড় বড় প্রকল্প, বরাদ্দর পর বরাদ্দ আমরা যেটি দেখেছি, অথচ বৃষ্টি, যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে, অবশ্যই বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে পানিগুলো যে বের হয়ে যাবে, হ্যাঁ, এই ব্যবস্থা আসলে আমরা করতে পারিনি 54-55 বছরে। আমরা নানা রকম প্রকল্প করেছি, সবকিছুই হচ্ছে, কিন্তু প্রতি বছরই যখন আমরা দেখি যে এরকম বৃষ্টি হয়, জলাবদ্ধতা হয়, এই বিষয়গুলো আমরা আলোচনা করি। আপনি কি বলবেন আসলে এই যে আমরা যেটি দেখছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে যে বিষয়টি, এই ব্যাপারে কি বলবেন? জি ধন্যবাদ। এইখানে আমি একটু বলে নিই, আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের অনেক বড় বড় মেগা প্রজেক্ট হয় এবং প্রত্যেকবারই যখন আমরা এই ওয়াটার লগিংয়ের শিকার হই তখন এই নানা কথাবার্তা বলা হয়। তো একটা জিনিস আপনাদের প্রতিবেদনেও বলা হলো যে, বা ওয়াটার লগিং হলে, জলাবদ্ধতা হলে আমরা একটা ধারণা করি যে ড্রেনেজ সিস্টেম নাই, আমরা ময়লা পলিথিন ফেলে যাওয়ার পথগুলো বন্ধ করে দিয়েছি, যে কারণে পানি আটকে যাচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে ডেভেলপমেন্টটা হচ্ছে, আপনি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বললেন, আমাদের এই সারা দেশেই, এটা শুধু ঢাকা শহর না, আমি
ঢাকার বাইরে ছিলাম, গতকাল আমি বান্দরবান থেকে ঢাকা এসেছি, সেখানেও বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। জি, গ্রামেও ধরেন যে বন্যায় পানি থই থই করছে, যেখানে আসলে এটা হওয়ার কথা না। আমাদের সারা দেশে যেটা হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু সেই উন্নয়নটা টেকসই না, সাস্টেইনেবল না। আমরা উন্নয়ন বলতে মনে করি যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করব, রাস্তাঘাট করে দিব, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিচ্ছি, কক্সবাজার চট্টগ্রামের রেলওয়ে হয়েছে, মানে উন্নয়ন হয়ে গিয়েছে। আপনি এখন খুব আধা ঘন্টা 1 ঘন্টায় ট্রেনে চলে যেতে পারছেন ট্যুরিস্ট হিসাবে, সেটা আমরা বলছি। কিন্তু এইটা খেয়াল করি নাই যে আপনার যখন ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেবেন, এটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড প্রসেস। আপনাকে খালি রাস্তাঘাট বানাইলেই হবে না, এখানে এনভায়রনমেন্টের বিষয়টা মাথায় রাখতে হবে, ওই জায়গার হাইড্রোলজিটা কীরকম, সেটা পানির কি রাস্তা, পানি কোন দিক দিয়ে যায় সেটা মাথায় রাখতে হবে, আপনার টপোগ্রাফিটা মাথায় রাখতে হবে। সব কিছু মিলে বিবেচনা করেই কিন্তু আপনার প্রজেক্টটা নিতে হবে। কিন্তু আমাদের দেশে এগুলা কখনোই বিবেচনা করা হয় না, বিকজ আমাদের দেশে আমরা যেটা বারবার বলি, গুড গভর্নেন্স নেই। গুড গভর্নেন্স যদি থাকতো তবেই আপনি এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানোর সময় চিন্তা করতেন নিজে যে পানি জমে যাবে, পানিটা কোন রাস্তা দিয়ে যাবে। ধরেন আপনি যখন আরবানাইজেশনে যাবেন বা আপনি রুরাল প্ল্যানিংও যদি করেন, আর জাতিসংঘের মতে সেখানে 30% আপনাকে ওয়াটার বডি বা গ্রিন এরিয়া রাখতে হবে। আপনি যদি এটা না করে আপনি দেখছেন যে আরে ঢাকার বাইরেতে বিল পড়ে আছে, কাজে লাগছে না, ধুমধাম ভরাট করে আপনি আবাসিক এরিয়া বানাই ফেললেন, তখন কি হবে? এই যে আজকে যে আমাদের যে ঢাকার যে অভিজাত এলাকা আমরা যেগুলোকে বলি, অট্টালিকা, সুরম্য অট্টালিকা, সেখান থেকে কিন্তু মানুষ নামতে পারছে না। আমি নিজেই সারাদিন জলবন্দী হয়ে ঘরে বসেছিলাম, বেরোতে পারিনি। এইটার মূল কারণটা হচ্ছে আপনি যতই বড় বড় মেগা প্রজেক্ট নেন, এই ওয়াসা হাজার হাজার কোটি টাকা খরচ করছে, অমুক প্রতিষ্ঠান খরচ করছে, যদি আমাদের সুশাসন এবং এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের বিষয়টা আমরা মাথায় রেখে সমন্বিত পরিকল্পনা তৈরি না করি, তাহলে আপনার এই সমন্বিত পরিকল্পনা নিয়ে একটু কথা বলতে চাই। মারুফ মল্লিক, আমি আসবো আবার আপনার কাছে। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আদিল মোহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ। ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আপনাকে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই শুনছিলেন যে এই বিষয়গুলো আসলে কথা হচ্ছিল, যে রাজধানীতে জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে যেটি আমরা স্বাভাবিকভাবেই আসলে ধারণা করি যে ড্রেনেজ ব্যবস্থা আসলে রাজধানীর ভালো নয়। এছাড়াও আসলে অন্য কোন কারণগুলো, যেমন পরিকল্পিত নগরায়ণ নিয়ে আমরা বিভিন্ন সময় কথা শুনি, এই বিষয়টা যদি একটু বলতেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যা এই পর্যন্ত হয়েছে তা তো হয়েছে, এখন কি ধরনের পরিকল্পনা আসলে নেওয়া উচিত সরকারি বেসরকারি ভাবে, যেভাবে বলেন না, রাজধানীকে এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। আসলে একটা শহর, ঢাকার মতো শহর যেখানে বৃষ্টিপাত হবেই, মানে বর্ষাকালে 50 মিলিমিটার 100 মিলিমিটার বৃষ্টিপাত, এটা খুবই ন্যাচারাল আমাদের এই টপোগ্রাফি, এই ক্লাইমেটের জন্য। তাহলে এই শহরটা যখন আমরা তৈরি করব, সেই শহরে কিন্তু সেই শহরের ন্যাচারাল ড্রেন, প্রাকৃতিক ড্রেনেজ, তার মধ্যে যেমন একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ থাকবে, তার সর্বোচ্চ বৃষ্টিপাত ধারণ ক্ষমতার একটা অ্যানালাইসিস থাকবে, কোথায় কোথায় বৃষ্টিগুলো আমাদের সিজনালি ওয়াটার রিটেনশন হবে, কোথায় ফ্লো করে আউটফল দিয়ে নদী, নালা, খাল, বিল দিয়ে যাবে। এটা একটা বিজ্ঞান এবং পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, তার একটা সমন্বিত প্রয়াস থাকার কথা। অথচ এই বাংলাদেশের মতো শহরে, এখানে যেহেতু সৃষ্টিকর্তা বৃষ্টিপাত দিয়েছেন, কিভাবে এই শহরে সৃষ্টিকর্তা আগে থেকেই কিন্তু এখানে নদী, নালা, খাল, বিলের নেটওয়ার্ক এটা ন্যাচারালি ছিল। হ্যাঁ, অথচ ন্যাচারাল এই যে ফেনোমেনা, যেটা পার্বত্য চট্টগ্রামে মানুষের ফ্ল্যাশ ফ্লাড হয়, একসাথে অনেক পানি চলে আসে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এই যে আমাদের এই ঢাকার মতো জায়গাতে তো ফ্ল্যাশ ফ্লাড নেই, তার মানে এটা উপর থেকে যে পানিটা আসছে, পানিটা ধারণ করার জন্য প্রকৃতিগত ভাবেই ব্যবস্থাটা ছিল। তো সেখানে যখন আমরা নগরটা তৈরি করতে গিয়ে দেখলাম, আমরা এই প্রাকৃতিক ব্যবস্থাপনাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আমরা যে চেষ্টা করলাম যে হয়তো কৃত্রিম ছোট ছোট নালা, ড্রেন, আবার খালগুলোকে বক্স কালভার্ট করেছি, সেটা করতে করতে আজকে আমরা দেখছি আমাদের পানি যাবার তো কোনো জায়গা নাই। এবং আমাদের বিভিন্ন অ্যানালিসিসে দেখলাম যে আমাদের শহরের বিভিন্ন ওয়ার্ড, যে কোর আরবান এলাকা, সেখানে 80 থেকে 90% 95% কনক্রিট দিয়ে ঢেকে ফেলেছি। এবং আমাদের যে ন্যাচারালি যত ধরনের রিটেনশন ছিল, এমনকি আমাদের যে এলাকা ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক হাজার হাজার পুকুরও ছিল যে লোকাল পানিটা ধারণ করার জন্য, সবই তো আমরা খেয়ে ফেলেছি। বিধ্বংসী নগর, এটাকে অপরিকল্পিত নগরায়ণ, এটা হচ্ছে বিধ্বংসী, আমরা ধ্বংস করেছি সবকিছু। এই ধ্বংস করার পেছনে আমাদের সকল ধরনের স্টেক হোল্ডার সবাই একসাথে কাজ করেছে, সরকারি বেসরকারি, যারা রিয়েল এস্টেট কাজ করেন, সরকারের প্রকল্প নাম দিয়ে রাজুক নিজে এসে ভরাট করেছে, সিটি কর্পোরেশন খাল ভরাট করে রাস্তা করেছে, আমরা বিদেশি প্রেসক্রিপশন বলেন বা আমাদের নিজেদের অজ্ঞতা বলেন, আমরা খালকে বক্স কালভার্ট করে ফেলেছি। আমাদের ঢাকা শহরে আজ থেকে 20 বছর আগে এমন অনেক খাল ছিল
যেগুলো আমরা এখন গেলে দেখেছি কি সুন্দর রাস্তা, আমরা দেখে খুব পুলকিত হই, আমাদের কানেক্টিভিটি হয়েছে, কিন্তু এগুলো সবই তো আমাদের মরণ ফাঁদ তৈরি করে এসে আমরা এখন দেখি যে হায় হায় 50 মিলিমিটার বৃষ্টিপাতও আমরা টিকতে পারছি না। এটা পুরোটাই আমাদের কর্মের ফসল। পাশাপাশি উন্নয়ন করতে গেলে, একটা শহরকে সাজাতে গেলে তো আপনাকে জানতে হবে কি করা যায় কি করা যাবে না, ডু এবং ডন্ট ডু। তাহলে এই যে কি করা যাবে না এই লিস্টটা কিন্তু আসলে সবাই জানে। এই যে ভাই একটু আগে বলছিলেন, আলোচক ভাই, যে আমাদের আশেপাশে যে বড় বড় খাল, ওয়াটার রিটেনশন, এগুলো দেখে ভেবেছি এটা কি দরকার, এগুলো আমরা ভরাট করে হাউজিং করে ফেলবো, একটা প্রকল্প করব উত্তরা 3rd ফেজের নাম দিয়ে। পুরো ঢাকা শহরে পানি ওই দিকটাতে আমাদের যেটা নর্দার্ন সাইডে সব পানি উত্তরা 3rd ফেজ এলাকাগুলোতে ছিল। আমাদের রাজুকের মনে হলো পুরো এলাকাটা ভরে করে তো ভরাট করে ফেলা যায়, এখানে প্লট করে ফেলা যায়। তাহলে এই যে এরকম সব দিকে তাকান, আমাদের পূর্বাঞ্চলে যেখানে পানিগুলো ধারণ করতে, সেখানে বিশাল বিশাল প্রাইভেট হাউজিং এরিয়া, এবং সেসব এলাকাতে পানি ধারণ করার কোনো জায়গা নেই। এমন না যে ঠিক আছে এখানে আমরা ন্যাচারাল ওয়াটার রিটেনশন এলাকাগুলিকে রক্ষা করে তার বাইরে আমরা এমন একটা হাউজিং বা একটা সিটি তৈরি করেছি যেটা আমাদের যে টপোগ্রাফি, আমাদের যে ওয়াটার ম্যানেজমেন্টের সাথে যায়, সেটা আমরা একদমই ভুলে গেছি ব্যাকরণটা। এবং এটা এই যে পাপটা করেছি, পাপটার এখন ফসল হচ্ছে যে এখন আমরা কৃত্রিম ড্রেন করার চেষ্টা করি, প্রতি বছর হাজার হাজার টাকা তৈরি করি, কিন্তু ঢাকার মতো এই ধরনের বৃষ্টিপাত প্রবণ জায়গাতে তো আপনি কৃত্রিম ব্যবস্থাপনার উপরে নির্ভর করতে পারবেন না, এভাবে এটা সম্ভব না। আপনি হ্যাঁ বড় বড় ড্রেন বানাতে পারবেন, বলতে পারবেন যে অনেক এখনো তো চেষ্টা করা হচ্ছে, যেহেতু ন্যাচারাল সিস্টেমটা অনেকটুকুই ধ্বংস আছে, জাতীয় ধ্বংস অবশিষ্ট আছে, সেটার কারণে এখনো টিকে আছে। নাহলে এই অংশগুলো যদি ধীরে ধীরে ভরাট হতে থাকে, দেখা যাবে যে একটা জলাবদ্ধতা 2-3 দিন 4 দিনও থাকবে। তাহলে আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা আবারও আসবো আপনার কাছে, আপনি যুক্ত থাকবেন। আমি একটু এখন কথা বলতে চাই এস এম শামীম রেজা আপনার সাথে, যেটি প্রশ্ন করছিলাম যে নাগরিকদের আসলে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন, কিন্তু এই বিষয়টি আমরা কি আসলে বুঝি না। যখন প্রবলেমটা হয় তখন আমরা সাফার করি, তখন আমরা নানান কিছু বলি সরকারকে অথবা অনেক কিছু, কিন্তু নাগরিক হিসেবে তো আমাদেরও দায়িত্ব রয়েছে। যত্র আমরা পলিথিন, প্লাস্টিক, বোতল যা আছে সবকিছুই আমরা ফেলি। হ্যাঁ, এতে করে ড্রেনেজ, আমরা আবার বলি ড্রেনেজ সমস্যা, ড্রেনেজগুলো ব্লক হয়ে যায়। তো এই যে সমস্যা, এই সমস্যা রাজধানীর উপরে মানুষের চাপ যত বাড়ছে, এই সমস্যাও তত বাড়ছে। একই সাথে অপরিকল্পিত নগরায়নের যে কথা আমরা বছরের পর বছর শুনে আসছি বা বলে আসছি, সেটাও বাড়ছে। সবকিছু মিলিয়ে একটা কলাপস করার মতো পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে কিনা রাজধানীর? উত্তরটা আপনি প্রায় দিয়ে দিয়েছেন, মানে দীর্ঘ বর্ণনায়। এর আগে মারুফ মল্লিক একটা গভর্নেন্সের দৃষ্টিকোণ থেকে বলছিলেন, যেটা এর সঙ্গে শাসনও যুক্ত, এবং আদিল তো পরিকল্পনার কথাগুলো বললেন। এই প্রশ্ন করা উচিত নগর পরিকল্পনার সঙ্গে যুক্ত যে অংশীজন এবং প্রতিষ্ঠানকে। এই প্রশ্ন করা উচিত যে ঢাকার এই দীর্ঘ অবকাঠামোর পরিকল্পনা যারা করেছেন। এই প্রশ্ন করা উচিত যে সমস্ত প্রতিষ্ঠানের, ব্যক্তির, সেটা মন্ত্রণালয় হোক, অধিদপ্তর হোক, বিভাগ হোক, বা যে ধরনেরই প্রতিষ্ঠান হোক, যাদের সড়ক নির্মাণের দায়িত্ব ছিল, বৃহৎ অবকাঠামোর দায়িত্ব ছিল, নিষ্কাশনের বিষয়টা, পানি নিষ্কাশনের বিষয় দেখার কথা ছিল, ঢাকার বন্যার বিষয়গুলো দেখার কথা ছিল। এই প্রশ্ন করা উচিত তাদেরকে, যাদের নদী খালগুলো দেখবার কথা ছিল এবং এগুলো উদ্ধারের কথা ছিল। ঢাকার মানচিত্র থেকে আমরা শুনতে পাই যে 30 বা 35টা খালের নাকি কোনো অস্তিত্বই নাই। এর আগে আমরা শুনতাম যে অস্তিত্ব আছে, কিন্তু একরকম দেখানো হতো যে এটা থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। এখন শোনা যায় যে অনেকগুলো নাই, 30টা 35টা। তার মানে পরবর্তী প্রজন্ম এসে জানবে যে এই জায়গাতে কখনোই কোনো নদী, নালা, খাল বা যে নামেই আপনি তাকে ডাকেন না কেন, পানি প্রবাহ ছিল না। এই প্রশ্ন করা উচিত ব্যবসায়ীদের, এই প্রশ্ন করা উচিত যারা অতি বড় পরিকল্পনাগুলো গ্রহণ করছেন উন্নয়নের নামে, তাদেরকে। কিন্তু প্রশ্নগুলো আপনি করছেন একজন সাংবাদিককে এবং একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে, এবং পুরো দায়ীটা আমরা চাপাচ্ছি জনগণের সচেতনতা। আমি এটা মেনেই উত্তরটা দিচ্ছি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতজন অংশীজনের নাম আমি এখানে বললাম, তার কাউকেই সম্ভবত বা এর 80%কে আজকে প্রশ্ন করা হয়নি, কারণ তাদেরকে পাওয়া যাবে না বা তারা ব্যস্ত আছেন বিভিন্ন কাজে। কিন্তু মূল উত্তরটা তাদের কাছে। আমি জনসচেতনতার কথাটাই আসছি, কিন্তু আপনি যখন বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তখন কি জনগণের সাথে আলোচনা করে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছিলেন? এই ঢাকার যারা আদিবাসী, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারা তো চিরকাল তারাই থাকবেন, তারা নতুন মানুষ আসবে। এটা একটা স্বাধীন দেশের রাজধানী, আমাদের দ্বিতীয় কোনো রাজধানী নাই। অতএব একটা রাজধানীতে আমাদের আসতে হয়, সেই জায়গাতে আসতে হয় 60% বেশি চাকরির সুযোগ যেখানে। আপনাকে সেই রাজধানীতে আসতে যেখানে একটা মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, অন্য যেগুলো আছে সেগুলো ঢাকার সমান কাজ করে না। এই শহরে আপনাকে তৈরি পোশাকের জন্য আসতে হয়, এই শহরে আপনাকে সমস্ত কিছুর জন্য আসতে হয়। অতএব এই শহর যখন কোলাপস করে, তখন আমরা 3 জন
বা আদিলুর রহমান খান সহ প্রত্যেকে খুব উদ্বিগ্ন হয়ে যায়। এবং গণমাধ্যমের দিকে তাকান, যখন পার্বত্য চট্টগ্রামে হচ্ছে তখন একটা প্রধান সংবাদ, আর আজকে অসংখ্য সংবাদ। কারণ আপনারা আমার গায়ের উপর এসে পড়েছে, আমরা প্রত্যেকে আজকে হাঁটু সমান পানিতে ছিলাম, আমরা খুব উদ্বিগ্ন নিজেরা সাফার। এইটার আমি আসবো অবশ্যই সচেতনতা, যারা নগর শহর পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে প্রশ্ন করা উচিত, যারা এর জিওলজিক্যাল কন্ডিশন দেখবার দায়িত্ব ছিল তাদেরকে প্রশ্ন করা উচিত। দিনের পর দিন আমরা শহরের বিকেন্দ্রীকরণ করিনি, নতুন শহর তৈরি করিনি। নতুন শহর এলাকা তৈরি করার আগে যে আদিলুর রহমান বলছিলেন যে আবাসন তো লাগবে, সেই আবাসনের জন্য যে বৃহৎ পরিকল্পনা জরিপ করা, সেগুলো আমরা করিনি। আপনি যখন বিমান থেকে ঢাকার উপরে নামেন বা দেখেন, আপনি একটা বেসিনের মধ্যে আছেন, একটা পুরো শহরকে মনে হয় একটা গামলার ভেতরে আপনি আটকে রেখেছেন। যে কোনো মুহূর্তে আমরা এই গামলাটার ভেতরে ভরে যাব, এবং এরকম একটা পরিস্থিতির দিকে সম্ভবত আমরা এগিয়ে যাচ্ছি। জনসচেতনতা অবশ্যই আছে। আপনি যেটা বলছেন প্লাস্টিক ফেলা, অন্য কিছু করা, সেটা তো অনেক পরের ঘটনা। পরে এসে আপনি প্লাস্টিক নিয়ন্ত্রণ করছেন না, আপনি বর্জ্য ব্যবস্থাপনার দিকে যাচ্ছেন না। জনগণ, পৃথিবীর কোন জনগণ তার কোনো রকম শাস্তির বিধান ছাড়া, নিয়ম ছাড়া মেনে চলে? আপনি বলুন পৃথিবীর কোন উন্নত দেশে চলে? আপনি সিঙ্গাপুরে গেলে বলেন যে থুতু ফেললে সেখানে শাস্তি হয়, কিন্তু বাংলাদেশে শাস্তি হয় না। শাস্তি দিতে গেলে এটা হইচই শুরু হয়। জনসচেতনতা অবশ্যই দায়ী। তারা টন টন প্লাস্টিক উৎপাদন করছেন, বর্জ্য উৎপাদন করছেন, যেখানে সেখানে ফেলছেন, কিন্তু তারা যেটা ফেলবেন না সেটার ব্যবস্থাটা কি, বিকল্প আপনি কি করছেন সেখানে? আপনি যে রাস্তাগুলো আজকে দেখেন, অপেক্ষাকৃত নতুন যে রাস্তা, যেগুলো হাতিঝিলের সঙ্গে সংযুক্ত, সেখানে পানি ওঠেনি, কারণ সেখানে দ্রুত পরিষ্কার করা হয়, সেখানে প্লাস্টিক জমে না, সেখানে বর্জ্য জমে না, ড্রেনগুলো কাজ করে, পানিটা চলে যায় সেখান থেকে। আমরা মানছি যে আজকের যে ভয়াবহ পরিস্থিতি, তার জন্য অতিবৃষ্টি, ভারী বৃষ্টি অনেকাংশে দায়ী। সেটা এটাকে আরো ত্বরান্বিত করেছে, আরো এটাকে জটিল করে তুলেছে। কিন্তু এটা তো নতুন না, এটা তো আমরা 88-তে দেখেছি, এটা তো 90 দশকে দেখেছি, বা ঢাকা শহরেতে এই প্রথম বন্যা হচ্ছে তা তো না। এবং একই রকম আমরা একটা ভাটির দেশ, উজানের পানি আমাদেরকে বারবার চলে আসে, যে সিলেট অঞ্চলে, আসামে বন্যা হবে, এখন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ যদি বৃষ্টি হয়, আপনি সিলেটকে বাঁচাবেন কি করে, বা নিচের অংশ যেগুলো আছে সেগুলোকে বাঁচাবেন কি করে? এটা একক কোনো উত্তর নেই। এটা গভর্নেন্স ফেইলিওর, এটা পরিকল্পনার ব্যর্থতা, এবং এটা রাজনৈতিক ব্যর্থতা। কারণ ঢাকা হচ্ছে কেল্লা ফতে, সামরিক অসামরিক সমস্ত কিছুর জন্য যদি 100 বছর ধরেন, ঢাকা যদি রাজনৈতিকভাবে দখলে চলে আসে, রাজনৈতিকভাবে আপনার কর্তৃত্বে চলে আসে, তাহলে পুরো বাংলাদেশ চলে আসে। অর্থাৎ ঢাকাকে নিয়ে আপনার যত চিন্তা, এবং এখানেই যা কিছু আপনি সবকিছু নির্মাণ করছেন, এটা যা ঘটবার সমস্ত অনিবার্যভাবে সেটাই ঘটছে। এখন বাঁচানোরটা আমার চেয়ে আদিলুর আরো ভালো বলতে পারবেন, কিন্তু সবচেয়ে এই মুহূর্তে যেটা দরকার, নদী, খাল, নালা, যতগুলো পানির প্রবাহের জায়গা আছে সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসা যতটা সম্ভব। যেগুলো আমরা করে ফেলেছি সেটা করে ফেলেছি, কিন্তু আর আমরা যেগুলো করতে যাচ্ছিলাম সেগুলোর পুনরায় এটা নিরীক্ষণ করা, এবং দেখা যে এই জায়গায় আবাসন হোক, বড় কাজগুলো হোক। এই যে উড়াল সেতুর কথা উঠেছে, চট্টগ্রামে একই প্রসঙ্গ উঠেছে, যেটা যখন করা হয়েছে তখন যে গভীরে আপনাকে মাটির যেতে হচ্ছে, সেখানে অন্য যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, সেখানকার যে জিওলজিক্যাল কন্ডিশন ছিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আপনি জলাধারগুলো নষ্ট করে দিচ্ছেন। আমি যে ক্যাম্পাসে থাকি, আমি এলাকার নাম না বলে উল্লেখ করি, একটা জায়গায় একটা কনসেন্ট্রেশন অফ রেসিডেন্সিয়াল হলস তৈরি হচ্ছে। আমি একসময় এটা প্রশাসনে যুক্ত ছিলাম। একটা ছোট্ট পুকুর আছে, এটা একসময় খাল ছিল, খালটা এখন আর নাই। ওই পুকুরটা একমাত্র জলাধার, সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো একটা অংশ, যেটা বন্ধ করতে হবে। আপনি কল্পনা করুন, যদি একটা আগুনও ধরে ওখানে, আপনি কোথায় সেটা যাবেন? রমনা যে অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমি আজকে এখানে আসছি, সাধারণত সেখানে পানি ওঠে না। আদিলুর আরো ভালো বলতে পারবেন, এটা প্রায় 150 বছর আগে থেকে এটার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, ইংরেজের সময় থেকে। সেই জায়গায় পানি উঠে যাচ্ছে, তার মানে আপনার কোথাও না কোথাও একটা সংকট হচ্ছে, এটা আটকাচ্ছে যাচ্ছে না। এটা পরিকল্পনা শুধু না, আমরা এটা দীর্ঘ তালিকা দিতে পারবো। কিন্তু আমি মনে করি নতুন শহরে যাওয়া, অবকাঠামোগুলোকে পুনর্মূল্যায়ন করা, আবাসনকে পুনর্মূল্যায়ন করা, ঢাকাকে পুনর্মূল্যায়ন করা, এবং এই যে যে হাইড্রোলজি এবং জিওলজির যে একটা সমন্বয়, নগর পরিকল্পনার যে সমন্বয়, অবকাঠামোর যে সমন্বয়, প্রকৌশলের যে সমন্বয়। আমি একটা কথা বলে শেষ করব। আমাদের এখনকার যিনি প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন লন্ডন শহরে ছিলেন। লন্ডনে যখন 40-50-এর দশকে ভয়াবহ যে বন্যা হয়, এবং যেটাকে আমরা বলি যে টেমস ফ্লাডেড হয়ে যায়, এবং তার অববাহিকা পুরোটা এখনো তার অসংখ্য ছবি আর্কাইভে পাওয়া যায়, তখন তারা যে প্রকল্প গ্রহণ করেছিলেন, টেমস তো কিছুই না, আমাদের অন্য নদীগুলোর তুলনায় টেমস তো কিছুই না, এটা শিশু নদী ওইভাবে বলতে গেলে। তারা এটার পানি কিভাবে নিষ্কাশন করবেন, পানিটা অন্যত্র সরিয়ে দেবেন, সেই প্রকল্প তারা গ্রহণ করেছিলেন 40 বা 50 বছরের জন্য। 40 বা 50 বছর পরে সেটা পুনর্মূল্যায়ন করা হয়, যে আগামী 40 বা 50 বছরে লন্ডন শহর যাতে প্লাবিত না হয়, বা আর কখনো এই পরিস্থিতি না ঘটে। আমরা কি করেছি ঢাকার জন্য? আমরা এই প্রশ্নটা রেখেই ছাড়ি। নাগরিক সচেতনতা তো অবশ্যই প্রয়োজন, তার বিকল্প নেই, কিন্তু সেটা সবটা না। আপনি অবকাঠামো, পরিকল্পনা, বাস্তবায়নের সমস্ত দায় জনগণের উপরে দিতে পারেন না। জি, আমি আসবো আপনার কাছে আবার। আমি একটু আদিল মোহাম্মদ খান আপনার কাছে আবারও আসতে চাই, যে কথাগুলো বলছিলেন সেখান থেকে যদি আসি। একটু প্রশ্ন যেটি, এই যে নগর পরিকল্পনার সাথে যারা আসলে বিগত সময়ে যুক্ত ছিলেন, এখনো আছেন,
যারা আসলে কাজগুলো করেন সরকারিভাবে, অথবা আপনি কি মনে করেন যে আসলে এখানে কি জানা বোঝায় কোনো ঘাটতি, নাকি আসলে এটি আমাদের কোনো প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক জটিলতা, এগুলোই আসলে মূল কারণ, নাকি আসলে একটি পরিকল্পিতভাবে কিভাবে নগরটিকে সাজানো যায় এটি কি পুরোপুরি মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছে নগর পরিকল্পনার সাথে যারা যুক্ত রয়েছেন? দেখেন কি দুর্ভাগ্যজনক একটা কথা, নগর পরিকল্পনা বিজ্ঞান, সেই বিজ্ঞানের সাথে যারা পড়াশোনা করেন এবং পরবর্তীতে তারা প্রফেশনে বিভিন্ন সরকারি সংস্থার সাথে বা বেসরকারি সংস্থার সাথে যুক্ত থাকেন, সেখানে কিন্তু এই বিজ্ঞানের পুরোটাই আছে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে নগর পরিকল্পনা বিজ্ঞানকে রাজনীতিবিদরা তারা বিবেচনায় নেন না। তারা বিবেচনায় নেন যে ব্যবসায়ীরা রাতের আধারে গিয়ে সেই আমলা বা রাজনীতিবিদকে বলছে যে আমাকে এই জায়গাগুলোকে আমাকে ডেভেলপমেন্ট করতে দিতে হবে। সেখানে নগর পরিকল্পনাবিদদের যে প্ল্যান, আপনি যদি দেখেন ঢাকার সকল প্ল্যান বাদ দিন, 1995 সালে ঢাকা স্ট্রাকচার প্ল্যান নামে যে প্ল্যানটা হয়েছিল, সেটা খুবই দুর্দান্ত একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানে কিন্তু ঢাকার কোন কোন এলাকাগুলোকে আপনি ওয়াটার রিটেনশন এলাকা হিসেবে ঘোষণা করবেন, কোন দিক দিয়ে পানি যাবে, কোনটা বন্যা প্রবাহ এলাকা থাকবে, যেটাকে রক্ষা করতে হবে, ঢাকার বিবেচনায় সেই প্ল্যানটা ছিল একটা অতীব সুন্দর একটা প্ল্যান। কিন্তু সেই প্ল্যানটাকে কারা ধ্বংস করলো? এই তো রাজনীতিবিদ, আমলা চক্র যার সাথে যুক্ত হয়েছে। এই যে আমাদের যারা আবাসনের নাম দিয়ে যারা একের পর এক জলাশয়, জলাধার, জলাভূমি, বন্যা প্রবাহ এলাকা সব ধ্বংস করেছে, এবং এই সবগুলো কিন্তু প্ল্যানে ছিল, এগুলোকে কনজার্ভ করতে হবে। তাহলে এখন আপনার জিজ্ঞেস করা উচিত, নগর পরিকল্পনা না দিয়ে দেশের বিগত সময় যারা পলিটিশিয়ান ছিল তারা কাদেরকে কম্প্রোমাইজ করার জন্য এই পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছে। অথচ এই পরিকল্পনাবিদরা ভালো মন্দ পরিকল্পনা কম বেশি আছে, কিন্তু 95 পরিকল্পনা যদি রেফারেন্স ধরি, এই ধরনের সুন্দর পরিকল্পনা থাকার পরেও কেন এই রাজনীতিবিদ, আপনি এখন থেকে প্রতিটা সরকারকে ডাক দেন, আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে বিগত সময়ে যে সরকার ছিল, বিগত সময় অন্তর্বর্তী সরকার, তারা ঢাকার ডেন্টাল এরিয়া প্ল্যানটাকে ধ্বংস করে দিয়েছে। নতুন করে যে সেখানে ব্যবসায়ীরা এসে তাদেরকে বলেছে তাদেরকে আরো বড় বড় ভবন বানানোর জন্য তাদের অনুমতি দিতে হবে। এই ব্যবসায়ীরা ইদানিং এই সরকারের কাছে আবার তারা রাজুকের চেয়ারম্যানের সাথে দেখা করেছে, আবারও ড্যাম পরিবর্তন করতে হবে। যে এই শহরে একটা প্ল্যান 2022 সালে নতুন একটা ডিটেল এরিয়া প্ল্যান হওয়ার পরে 3 বছরের মাথায় দুইবার ব্যবসায়ীরা চাপ দিয়েছে এই প্ল্যান পরিবর্তন করতে হবে। কাকে চাপ দিয়েছে? রাজনীতিবিদ এবং আমলাদেরকে। রাজুকের চেয়ারম্যানদেরকে আপনি জিজ্ঞেস করেন, পূর্ত যারা সচিব ছিলেন বিগত সময় একের পর এক সচিব ছিলেন, তাদেরকে ডাকেন, তারা জনগণের কাছে ওপেন ফোরামের তারা ব্যাখ্যা দিক, এবং এই ব্যাখ্যাটা আবার দিবে যে এই সরকারের কাছে এসে কিভাবে এই রিহেব এবং আবাসন ব্যবসায়ীরা আবারও চাপ দিচ্ছে প্ল্যানটাকে এফোর করে দিতে হবে। এই যদি বাংলাদেশের ভাগ্য হয়, তাহলে এই দেশে তো আপনি প্ল্যানারদের দোষ দেওয়ার তো কোনো সুযোগই নাই। বরঞ্চ প্ল্যানারে যতটুকু চেষ্টা করছে, আমরা বিভিন্ন সময়ে ওয়াটার বডি থেকে বাঁচানো থেকে শুরু করে ঢাকার আরবান হিট কমানোর জন্য, পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যত ধরনের কথা বলেছে, আমাদের পাশে নাগরিকরা দাঁড়ায়নি, মিডিয়ার কেউ দাঁড়িয়েছে। অনেক মিডিয়া আবার রিয়েল এস্টেটের হয়ে কাজ করে, দখলদারদের হয়ে কাজ করে। তাহলে এই যদি একটা রাষ্ট্রের ভাগ্য হয়, আপনাকে মেনে নিতে হবে এই দেশের যদি রাজনীতিবিদরা রাতের আধারে নেগোসিয়েট করে এবং পরে এসে প্ল্যানারদেরকে বলে আপনারা মেনে নেন, মেনে নিতে হবে, তারা ব্যবসা করবেন, উন্নয়ন করবেন, তাহলে আমাদের প্ল্যান তো দরকার নেই। আপনারা তাদেরকে। আদিল মোহাম্মদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমাদের হাতে সময় খুব সীমিত, যার জন্য আজকে আপনাকে বিদায় দিতে হচ্ছে। ভালো থাকবেন। আমরা একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে আলোচনা চালিয়ে যাবো এই বিষয় এবং আরো বেশ কয়েকটি বিষয়। দর্শক, নির্বাচিত খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত নির্বাচিত খবরে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে। নির্ধারিত সময় আপিল না করায় আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান তিনি। এই সংশ্লিষ্ট একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে নেব। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। তার এই বক্তব্যের পর আলোচনা সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। সমসাময়িক বিষয়ে রবিবার ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। উঠে আসে শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়টি। জানান শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন, তিনি চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন,
তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে, আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে, হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তিনি তার কর্মীদেরকে বা নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে চান, অথবা তিনি এক ধরনের উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। উনি তো আপিলই করেন নাই, ভবিষ্যতে করবেন কিনা তাও আমরাও জানি না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল 21 তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো। 24-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সহ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে 10টি মামলার তদন্তর কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ ট্রাইব্যুনাল কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা দাখিল করে দেব, আর অন্যান্য ইনভেস্টিগেশনের কাজও খুব দ্রুত গতিতে চলছে। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত করে নিতে চাই অ্যাডভোকেট আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক এনসিপি। আরমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি আপনার কাছে আসছি, আপনি যুক্ত থাকুন। আমি একটু মারুফ মল্লিক আপনার কাছে আসি ছোট্ট করে। এই বিষয়ে আসলে আমরা যেটা দেখলাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা তিনি যেটা দিলেন, এটি কতটা বিশ্বাসযোগ্য আপনার কাছে মনে হয়, নাকি এটি নেহাতি আসলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি? আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি। বিকজ উনি যখন বলবেন যে আমি দেশে ফিরে আসছি, এটা করে উনি ওনার দল, ওনার আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগটাকে একটু সক্রিয় করার, নির্জীব একটি দলকে একটু সজীবতা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হচ্ছে না এতে খুব একটা কাজ হবে। প্রথমত উনি যতই হাক ডাক দেন যে আমি দেশে ফিরে আসবো, সবাইকে নিয়ে ফিরে আসবো, আমার ধারণা বড় একটা অংশই আওয়ামী লীগের দেশে ফিরে আসবে না। যারা এই লুটপাট করে চুরির টাকা নিয়ে দুবাই, কানাডা, ইউএসএ, ইউকেতে আরামের দিন যাপন করছে, তারা কে এসে আসলে ট্রাইব্যুনালকে মোকাবেলা করবে? এখন শেখ হাসিনা যদি মনে করেন যে উনি দেশে আসলে লাখো জনতা তাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাবে, এটা ভুল ধারণা। বরং লাখো জনতা যাবে তাকে ধরতে, উনি পলাতক। সো এইটা আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা রাজনৈতিক একটা কৌশল, যে দুইটা কারণে উনি এটা করতে চান। একটা হচ্ছে দল, ওনার আওয়ামী লীগের লোকজনকে একটু উজ্জীবিত করা, বোকাশোকা যেসব কর্মী আছে আওয়ামী লীগের, তাদেরকে যদি ভুলটুল বুঝিয়ে রাজপথে নামানো যায়। আওয়ামী লীগের একটা কৌশল, যেটা আমি বলছিলাম, যে তারা চাচ্ছে আওয়ামী লীগকে মাঠে নামালেই তো একটা প্রতিরোধের মুখোমুখি হবে, একটা রক্তপাতের সৃষ্টি হবে। এবং আমার ধারণা শেখ হাসিনা চাচ্ছে ওনার দলের কিছু লোক মারা যাক এই জনপ্রতিরোধ বা গণপ্রতিরোধের মুখে। তখন উনি কি করবেন, এই যে হত্যাকাণ্ড হবে এইটাকে উনি একটা ভিকটিম কার্ড হিসাবে গ্লোবালি প্লে করবেন, যে দেখেন আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি 1400 বা 2000 মানুষ মেরেছি, ওরাও তো আমার লোককে মেরে ফেলেছে। মানে সে একটা পাওয়ারের ব্যালেন্স আনার চেষ্টা করছে। কিন্তু আমার ধারণা শেখ হাসিনার এই কৌশলের এই ফাঁদে কেউ পা দিবে না। আওয়ামী লীগের যাদের অপরাধ আছে তাদের বিচার হবে, তারা ফেয়ার ট্রায়ালের মুখোমুখি হবে এবং এই ওদের বিচার টিচার হবে। সো শেখ হাসিনার কথায় কেউ মাঠে নামবে বলে মনে হয় না, দু একজন বোকাশোকা লোক ছাড়া। আর আরেকটা কথা, উনি যে বারবার বলেন উনি আসবেন, উনি আসলে কোন দেশের নাগরিক হিসেবে আসবেন? ওনার বাংলাদেশি পাসপোর্ট এখন আছে কিনা আমি জানি না, আর ভারতীয় পাসপোর্ট নিয়ে আসবেন সেটাও তো সম্ভব না। সো উনি রাজনৈতিক কথাবার্তা বলে এরকম হালকা মানে হাস্যরসের সৃষ্টি না করে ওনার উচিত উনি যা করেছেন সেটা স্বীকার করে নেওয়া। এবং লক্ষণীয় বিষয়, আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে শুরু করে গোটা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এবং তাদের যে দেখেন, আওয়ামী লীগ কিন্তু সেই পুরনো কৌশলই অবলম্বন করছে। এই আওয়ামী লীগের প্রথম হচ্ছে তাদের সফট পাওয়ার, এই সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী, শিল্পী, এদেরকে মাঠে নামাই দেওয়া। এরা এক ধরনের একটা পরিস্থিতি আবহ তৈরি করার সৃষ্টি করে। তারপরে হচ্ছে পিছু পিছু আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনী আছে তারা মাঠে নামে। এইবার কিন্তু দেখবেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের একদল সফট পাওয়ার ইনিয়ে বিনিয়ে নানা কথাবার্তা বলা শুরু করেছে। জুলাইয়ের সময় তারা জিনিসটাকে একটু লেজিটিমাইজ করার চেষ্টা করছে, হালকা করার চেষ্টা করছে। আমি লেজিটিমাইজ বলবো না, শব্দটা ভুল, আমি বলবো যে তারা এক ধরনের মানে
সহনশীলতা তৈরি করার চেষ্টা করছে নানা কথাবার্তা বলে, কিন্তু আমার ধারণা ফাইনালি তারা ফেল করবে, কারণ জুলাইয়ের যে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞের যে দগদগে স্মৃতি, এটা তো সহজেই মানুষ ভুলবে না। এই তো 2 বছরে কি। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে আবার। আমি একটু অ্যাডভোকেট আরমান হোসেন আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। আসলে এই যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, এটি নিয়ে আমরা এনসিপির আপনাদের দলের বিভিন্ন জনের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া দেখেছি, অন্যান্য রাজনৈতিক দল জামায়াত ইসলাম, বিএনপির বিভিন্ন জায়গা থেকে রাজনীতি আমরা প্রতিক্রিয়া। আপনি ব্যক্তিগতভাবে যদি একটু আপনার জায়গা থেকে বলতেন অথবা দলীয় অবস্থান থেকে বলতেন এই বিষয়টা নিয়ে আপনাদের স্ট্যান্ডটা। ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটা বিষয় হচ্ছে, শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে উনি দেশে ফিরবেন। তো যদি উনি দেশে ফিরে এই ফাঁসির দণ্ড যিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন, এটা যদি উনি ফেস করতে পারেন, এটা আমরা সবচেয়ে বেশি খুশি হব। শেখ হাসিনা যদি দেশে ফিরেন, সে ব্যাপারে আমরা অ্যাজ আ পার্টি যথেষ্ট খুশি হব, কারণ একজন গণহত্যাকারী, একজন গুম খুনের আদেশদাতা, উনি যদি ফাঁসির আদেশ এবং ফাঁসির কাষ্ঠে যখন উনি ঝুলবেন, দেশে ফিরে এসে দণ্ড উনি ভোগ করবেন, সেটা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয় হবে। তবে একটা বিষয় এখানে রিয়ালিটি যদি আমরা দেখি, যেটা আসলে রিয়ালিটি, ছিল এট দ্য সেম টাইম 5ই আগস্টের আগে শেখ পরিবারের যারা সদস্য, শেখ হেলাল, শেখ তন্ময়, শেখ সেলিম সহ শেখ পরিবারের ইচ এন্ড এভরি মেম্বার যারা বাংলাদেশে প্রেজেন্ট ছিল, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে। তারা কিন্তু আন্দোলনের আগে সেফ এক্সিট নিয়েছে। আবার ওই সময়টাই যারা রাজপথে আওয়ামী লীগের কর্মী ছিলেন, নেতা কর্মী ছিলেন, তাদেরকে কিন্তু আন্দোলনকারীদেরকে দমন করার জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমরা যেটা দেখেছি 5 তারিখের পরে, আপনি শেখ পরিবারের কোনো সদস্য কিন্তু বাংলাদেশে বিচারের মুখোমুখি হন নাই। শেখ পরিবারের নট আ সিঙ্গেল মেম্বার বাংলাদেশে গ্রেফতার হয়েছেন, একজনও হন নাই। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের খুব হেভিওয়েট নেতা বর্তমানে বিচারের মুখোমুখি হচ্ছেন, তারা কারাভোগ করছেন এবং তাদের অনেকেই কিন্তু বিভিন্ন রকম শাস্তিও ভোগ করছেন। তো এই যে ফ্যাক্ট, এই ফ্যাক্ট অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়, বা আমাদের কাছে যেটা মনে হয়, যে দেশে ফিরে আদালতের শাস্তি ভোগ করার যে অথবা স্ট্রেংথ নাই যে দেশে এসে তারা শাস্তি ভোগ করবেন। তো এরকম ফাঁকা বয়ান শেখ হাসিনা বহুবার এই 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টিভি মিডিয়ায় দিচ্ছেন, আর ইন্টারন্যাশনাল মিডিয়ায় তার বক্তব্য চ্যানেলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য। কারণ আপনি যদি বাংলাদেশ ভারতের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটির আর্টিকেল 2 লক্ষ্য করেন, সেখানে কিন্তু শেখ হাসিনা ধন্যবাদ, আপনি যুক্ত থাকবেন, আপনার কাছে আবারও আসবো আমরা। আমি একটু যেতে চাই এস এম শামীম রেজা, আপনার কাছে আসি। যে বিষয়টি আলোচনা করছিলাম, আমি একটু একজনের বক্তব্য একটু তুলে ধরি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সরকারের কোনো আপনি এর মধ্যে আসলে কোনো যৌক্তিকতা আপনার কাছে মনে হয় কিনা, অথবা সরকারের কি স্বার্থ থাকতে পারে যদি তর্কের খাতির অথবা বলি। এখন যে আমি গোলাম পরোয়ারের দলের নীতি নির্ধারণীদের কেউ নই, অতএব ওনার মনে হয়েছে সেটা উনি ভালো বলতে পারবেন। আর উনি আর একটা দল সম্পর্কে বলেছেন, সেটাও মন্তব্য করা খুব কঠিন, কারণ আর একটা দলও তার বক্তব্য দিয়েছে যে আইন অনুযায়ী এটা চলবে বা যে ব্যবস্থা আছে। সুতরাং এই রাজনৈতিক বক্তব্যগুলো বিশ্লেষণ করা খুব কঠিন, কারণ রাজনৈতিক অবস্থান থাকে এবং সেই অনুযায়ী তারা প্রতিক্রিয়া জানান। এইটাও এক ধরনের রাজনৈতিক কৌশল। বিষয়টি কি এরকম? কৌশল হয়তো একটা শব্দ বলা যেতে পারে, কিন্তু এটা এক ধরনের রাজনৈতিক, আপনি বলতে পারেন যে কার্যক্রমের অংশ। কিন্তু নিঃসন্দেহে ব্যাপারটা অত হালকাভাবে দেখছি না। আমি যদি আমাকে বলবার সুযোগ দেন, এইভাবে আমি দেখি যে একটা হলো এই ঘটনার মধ্যে দিয়ে একটা অগ্রগতি লক্ষ্য করছি, সেটা হলো উনি এর আগে সামাজিক মাধ্যমের যে আলাপগুলো করতেন বা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেটা সত্যাসত্য নিয়ে বিভিন্ন সময় কথা উঠেছে যে কোনটা সঠিক কোনটা সঠিক না, কিন্তু এআই অথবা নানান রকম তৈরি করা। কিন্তু বোঝা যায় যে উনি একটা যোগাযোগের চেষ্টা বিভিন্ন সময় করেছেন, কখনো অডিও বার্তা দিয়েছেন বা কখনো অন্যভাবে।
এরপরে বড় মাপের যে সাক্ষাৎকারটা দেখা গেছে এনডিটিভির সঙ্গে, সেটা সুদীর্ঘ সাক্ষাৎকার এবং বোঝা যায় এটা লিখিত, কারণ ওখানে যেভাবে এটা বর্ণনা দেওয়া হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড ইত্যাদি, সেটা লিখিত ছাড়া ওইভাবে আমরা সাধারণত বলার সময় ওইভাবে বলি না। এবং মারুফ ভাই যে কথাটা শেষে বললেন যে সেখানে এই ঘটনা প্রসঙ্গে কোনো অনুতাপ বা তাদের বিশ্লেষণ কিংবা তাদের মতের সেখানে কোনো প্রতিফলন নেই, এবং এনডিটিভি থেকে ওই ধরনের কোনো প্রশ্নও সেখানে আমরা সংযুক্ত হতে দেখিনি যে এই পরিবর্তন বিষয়ে আপনার মত কি বা এই পরিবর্তনটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন। তো এটা হতে পারে যে হয়তো তারা দিয়েছে, তিনি উত্তর দেননি অথবা তারা দিতে চাননি। কিন্তু এইবার যেটা রয়টার্সে, সেটা কিন্তু লিখিত না, সেটা উনি একটা কথা বলবার সুযোগ পেয়েছেন। অথবা এটা নিয়ে আলোচনা কিন্তু হতেই পারে যে বাংলাদেশ বারবার বলেছে যে সেখানে তাকে যেন এত প্রকাশ্যের সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি প্রকাশ্যেই এটা করেছেন এবং এটা অত্যন্ত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বড় একটা সংবাদ সংস্থার সঙ্গে তিনি কথা বলেছেন। সেদিক থেকে ব্যাপারটা খুব হালকাভাবে নেবার কিছু নেই। এর পরের অংশে যেটা আসেন সেটা হলো যে প্রতিক্রিয়া, যেটা উনি বলছিলেন যে দেখেন এটা কিন্তু একটা টোকা দিয়ে প্রতিক্রিয়া দেখারও একটা সুযোগ পাওয়া গেল। আবার খুব সিম্পলভাবে যে টোকা তাও কিন্তু না, একটা বড় সাক্ষাৎকার, সে সাক্ষাৎকারটা একাধিক ভাষায় অনুদিত হচ্ছে, আমরা বাংলায় পাচ্ছি, ইংরেজিতে পাচ্ছি, আমার ধারণা যে ভারতের একাধিক ভাষায় নিশ্চয়ই তারা দেখছেন। তো সেখানে একই সঙ্গে আপনি খেয়াল করেন গত কয়েকদিন আমাদের যে প্রতিক্রিয়া বিভিন্ন পক্ষের, জামাত হোক, এনসিপি হোক, সাধারণ মানুষ হোক, আপনার আমার প্রত্যেকের, তাতে কিন্তু একটা প্রতিক্রিয়াও এই দলটা ধারণা নিতে পারলো যে কোন কোন অংশ থেকে পালস চেক করার যে বিষয়টি, কোন দিকে যাচ্ছে, রাজনীতিবিদরা কি বলছেন, আইনের বিশেষজ্ঞরা কি বলছেন, সাংবাদিকরা কি বলছেন, নাগরিক সমাজ কি বলছেন। তো তারও কিন্তু একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে গেল যে এরকম একটা ঘোষণা দিলে কি ঘটতে পারে। ফেরার ব্যাপারে যেহেতু তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছিল, তাহলে এখন তাকে ফিরতে গেলে তো ট্রাভেল পাস নিয়ে ফিরতে হবে। ট্রাভেল পাসটা কে ইস্যু করবে? করবে তো বাংলাদেশ সরকার। আমাদের এমনিও কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে, আমাদের নতুন হাই কমিশনার যাবেন, আরও অন্যান্য ডেপুটি অফ মিশনগুলোতেও কিছু পরিবর্তন হয়েছে, সরকারের দিক থেকেও নিশ্চয়ই তাদের বিবেচনা আছে সেগুলোতে। এখন ট্রাভেল পাসটা তো দিতে হবে সরকারকে, সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, আমাদের হাই কমিশন বা দূতাবাসের মাধ্যমে সেটা হবে। তাহলে এটা সরকার ভালো উত্তর দিতে পারবেন। আমি সরকার বলছি, দল না, কর্তৃপক্ষ বলতে পারবে যে তাকে ট্রাভেল পাস তারা দেবেন কি দেবেন না। আবার এই উত্তর আসতে পারে, ট্রাভেল পাস দিতে গেলে তো ট্রাভেল পাস চাইতে হবে, আপনি তোমার কাছে ট্রাভেল পাস চেয়েছেন কিনা, না চাইলে আমি কোত্থেকে দেবো। আসেন আইনে আপনি যে আলোচনাই করেন না কেন, দিনের শেষে এটা তো আইন। উনি তো ট্রাভেল পাস চাওয়ার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবে, অনেকটা তো আপনাকে চাই, এবং তার কিছু প্রক্রিয়া আছে, আবেদন করতে হবে, হয়তো বা যেতে হবে, বলতে হবে আমার ট্রাভেল পাস দেন। এবং যেটা আরমানও বলবার চেষ্টা করছিলেন যে, বা আমাদের চিফ প্রসিকিউটর যেটা বলছেন যে যখনই প্রক্রিয়ার মধ্যে যাওয়া হবে তখনই তো তিনি গ্রেপ্তার হবার একটা সম্ভাবনা থাকে। আইনে আসেন, দেখেন প্রত্যর্পণের, আরমান ভালো বলতে পারবেন এই ক্লসটা, কিন্তু আমার ধারণা মতে প্রত্যর্পণের এই জায়গাটা খুব একটা স্পষ্ট না বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তিটা আছে। আমার ভুল হলে সংশোধন করে দেবেন। এটা ঠিক রাজনৈতিক ব্যক্তিদের চিন্তা করে তো প্রত্যর্পণটা করা হয়নি, এটা অন্য যারা খুন খারাপি বা আরো বড় গুরুতর কোনো অপরাধ করেছেন তাদের প্রত্যর্পণের বিষয়। তো সেখানেও একটু অস্পষ্টতা কিন্তু আছে। আর এখন পর্যন্ত আমরা ভারতের যে রেকর্ডগুলো দেখি, অন্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের ঐতিহাসিকভাবে সে বিভিন্ন সময় যাদের আশ্রয় দিয়েছেন, কাউকে সে প্রত্যর্পণের পথে যায়নি। এবং আগের প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক, ঐতিহাসিক যোগাযোগ সবকিছু মিলে যাকে তারা আশ্রয় দিয়েছে, তারা মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে জেনে প্রত্যর্পণ করবেন। এবং তারও কিন্তু আবার আন্তর্জাতিকভাবে এটার একটা বিষয় থাকে যে জেনে শুনে একটা মানুষকে আশ্রয় দিয়ে আপনি প্রত্যর্পণ করবেন। আমাদেরকে বাস্তবভাবে বিষয়টা চিন্তা করতে হবে, শুধু আবেগ দিয়ে না, এটা কূটনৈতিক দিকও আছে। ভারত সেটা করবে কি না সেটাও আমাদের জানা নেই বা আমরা স্পষ্ট কোনো উত্তর দিতে পারবো না। আমাদের এখানে আইনের, ধরুন কাল্পনিকভাবে উনি সদল বলে সীমান্তে এসে হাজির হলেন, ঢুকলেন, কোনোভাবে উনি ঢুকতে সক্ষম হলেন, তো আরমান যেটা বললেন যে ঢুকলে তো নিঃসন্দেহে কর্তৃপক্ষ তো তাকে গ্রেপ্তারেরই চেষ্টা করবেন এবং সেটাই সঙ্গত। কিন্তু আত্মসমর্পণের তো একটা বিষয় কিন্তু থাকে, আপনার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হয়েছে, আপনি যদি বলেন আমি আত্মসমর্পণ করতে যাব, সেটা তো আইনে বোধহয় না বলবার কোনো সুযোগ সম্ভবত নাই, যদিও বাস্তবে হয়তো সেটা ঘটবে, সময়ের ব্যাপার। আর একটা হলো যে ডিলেড আপিলেরও কিন্তু আমাদের দৃষ্টান্ত আছে, যে 30 দিনের মধ্যে করতে পারেনি কিন্তু বিলম্বে। এটা বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উদাহরণ নাই একেবারে বলা যাবে না, আইনের মানুষ হিসেবে যারা আছেন তারা এরকম বেশ কিছু উদাহরণ দিতে পারবেন। তো সব মিলে এটা কতটুকু আসলে ওইভাবে প্রতিক্রিয়া জানার জন্য কতটুকু এটা বাস্তব, কিন্তু আমি মারুফ ভাইয়ের সাথে একমত হয়ে আমার বক্তব্য শেষ করবো এই প্রসঙ্গে যে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর মধ্যে আমরা অনুতাপের বা দেশে যে একটা বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন ঘটেছে, একটা বিরাট কিছু ঘটে গেছে যেটা আমরা এর আগে কখনো প্রত্যক্ষ করিনি। একটা স্বাধীন বাংলাদেশে তো বটেই, অন্যান্য দেশেও আমরা এরকম স্বতন্ত্র ঘটনা ঘটতে দেখিনি।
সেইটা আসলে কিভাবে তারা নিচ্ছেন, কিভাবে প্রকাশ করছেন, সেটা এনডিটিভির সাক্ষাৎকারও প্রকাশিত হয়নি, রয়টার্সের সাক্ষাৎকারও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা যে যার অবস্থান থেকে নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যাখ্যারই গুরুত্ব আছে আমরা বলবার চেষ্টা করি। ধন্যবাদ। আমি আবার একটু অ্যাডভোকেট আরমান আপনার কাছে আসতে চাই। এই বিষয়গুলো নিয়ে নানা রকম আলোচনা রয়েছে। এর মধ্যে আরেকটি দিক যেটি হচ্ছে যে এই যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে দেশে ফেরার ঘোষণাটি দিয়েছেন, এটি নিয়ে আরো একটি যে আলোচনা রয়েছে তা হচ্ছে যে এর পেছনে ভারত, চায়না, আমেরিকা, রাশিয়া, যে কোনো এই যে দেশগুলো রয়েছে তাদের কোনো ভূমিকা অথবা ইন্ধন অথবা এর পেছনে কোনো নানা রকম আমরা ডিপ্লোম্যাটিক ভাষায় যেরকম বলি মেকানিজম অথবা ষড়যন্ত্র তত্ত্ব, এমন কোনো কিছু কি থাকতে পারে বললে কি আপনি মনে করেন কিনা? তিনি দেশে ফিরুক বা না ফিরুক, কিন্তু এই যে ঘোষণা অথবা এখানে কৌশল, রাজনৈতিক অথবা কূটনৈতিক, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? দেখুন, আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না যে হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কোনো ইকুয়েশন অথবা ডিপ্লোম্যাটিক কোনো ইকুয়েশনের জায়গা থেকে শেখ হাসিনা তার দেশে ফেরার এরকম কোনো ঘোষণা দিচ্ছেন। কারণ ধরেন যখন জাতিসংঘের রিপোর্টে আপনার 2024 সালে জাতিসংঘের যে রিপোর্টে 1400 মানুষের হত্যার পিছনে শেখ হাসিনা যে কমান্ড রেসপন্সিবিলিটি এস্টাবলিশ হয়েছে এবং উনি যে প্রত্যক্ষভাবে 1400 মানুষের হত্যার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, এটা যখন জাতিসংঘের রিপোর্টে এসেছে, এটা কিন্তু ইন্টারন্যাশনালি উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টেশন এস্টাবলিশ হয়ে গেছে যে শেখ হাসিনা একজন মানবতা বিরোধী অপরাধী এবং হাজার হাজার মানুষের গুম খুন হত্যার পিছনে উনি প্রত্যক্ষ নির্দেশদাতা। তো একজন প্রত্যক্ষ খুনি মানবতা বিরোধী অপরাধীর ক্ষেত্রে আপনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বলেন অথবা ডিপ্লোম্যাটিক ইকুয়েশনের কথা বলেন, আমি এরকম সম্ভাবনা দেখছি না। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে শেখ হাসিনা ইজ আউটসাইড এনি ডিপ্লোম্যাটিক ইকুয়েশনস। কারণ আপনি বাংলাদেশের সাথে যে রাষ্ট্রগুলো বর্তমানে ফাংশন করছে, আমাদের বৈদেশিক যে সম্পর্ক আছে রাষ্ট্রগুলোর সাথে, তারা কিন্তু শেখ হাসিনার ইকুয়েশনের বাইরেই কিন্তু বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন। এবং ডিপ্লোম্যাটিক যে কমিউনিকেশন বর্তমানে হচ্ছে, আপনি জামাত, এনসিপি, বিএনপি বর্তমান সরকারের সাথে, সেটা কিন্তু তারা শেখ হাসিনার এনি কাইন্ড অফ কনসিডারেশনের বাইরে রেখে কিন্তু তারা এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করছেন। তো সেই জায়গা থেকে আমি কোনো সম্ভাবনা দেখি না যে ডিপ্লোম্যাটিক অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কমিউনিকেশন থেকে শেখ হাসিনার সাথে। জি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। জি, আমার মৌলিক যদি বলতেন। আমি একটু ওনার সঙ্গে দ্বিমত পোষণ করতে চাই। এই শেখ হাসিনা এমন একটা মুহূর্তে উনি বললেন যে সদল বলে বাংলাদেশে ফেরত আসবেন, ঠিক তার আগে আমাদের প্রাইম মিনিস্টার চীন সফর করে আসলেন এবং ওইখানে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে যেই বিষয়গুলো হয়তো বা ভারতের জন্য ভালো নাও হতে পারে। তো সেই জায়গা থেকে আপনাদের একটা লোকের কথা মনে আছে নিশ্চয়ই, চিত্তরঞ্জন সুতার, সেই 80-র দশকে বা আর্লি 90s-এ কিছু হলেই স্বাধীন বঙ্গভূমির ডাক দিতেন উনি কলকাতায় বসে। এবং দেখা যেত যে বাংলাদেশ সরকার যখন বিভিন্ন ভারতের বাইরে গিয়ে বিভিন্ন কোনো দেশের সঙ্গে যোগাযোগ বা একটু ভালো সম্পর্ক করছে বা নতুন চুক্তিতে যাচ্ছে বা গ্যাঞ্জেস ওয়াটার নিয়ে কথা বলছে, চাপ দিচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, তখন এই চিত্তরঞ্জন সুতার কিন্তু স্বাধীন বঙ্গভূমি গঠনের ডাক দিতেন এবং শেখ হাসিনার ভাষাই বলতেন যে উনি মিছিল করে এসে দক্ষিণবঙ্গ দখল করে স্বাধীন বঙ্গভূমি গঠন করবেন। তো এখন সময় বদলেছে, নতুন আরেক চিত্তরঞ্জন সুতারের আবির্ভূত হয়েছে, নারী চিত্তরঞ্জন সুতার। উনি মাঝে মাঝে ঘোষণা দিচ্ছেন যে দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবেন। তো এর সঙ্গে আমি জিও পলিটিক্সটাকে খুব বেশি বাইরে রাখছি না, জিও পলিটিক্যাল কিছু কারণ আছে। আরমান বললেন যে ভারত হচ্ছে শেখ হাসিনাকে বাইরে রেখে জামাত, বিএনপি বা এনসিপির সঙ্গে হয়তো বা চ্যানেলিং করার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। বাট একই সঙ্গে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, উনি 1400 মানুষকে মেরেছেন, এটা মাথায় রেখেই। সো এইখানে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বা এই যে আমাদের যে ভূ রাজনীতির ক্ষেত্রে ভারত কিন্তু শেখ হাসিনাকে দাবার গুটি হিসাবে ব্যবহার করতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। জি, ধন্যবাদ। আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়ে আলোচনা করব নিশ্চয়ই। নির্বাচিত খবরে নিচ্ছি আরো একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত নির্বাচিত খবরে। আমরা বিরতির আগে যে বিষয়ে আলোচনা করছিলাম, শামীম রেজা আপনার কাছে একটু এই বিষয়ে আসতে চাই যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন, এই বিষয়টি আলোচনা করছিলেন এবং আপনি খুব সংক্ষেপে যদি একটু যোগ করতেন এই বিষয়টিতে। আমি একবার আপনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন ওইটার প্রেক্ষিতেই বলি যে বিশেষ করে এনসিপি যেখানে আমাদের সর্বশেষ সেই বড় একটা যুব তরুণদের আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন তারা এসে অনেকেই দলটি গঠন করেছেন।
বা তাদের সঙ্গে আরও যারা সহযোদ্ধা ছিলেন তাদের জন্য নিঃসন্দেহে ঘোষণাটা অস্বস্তির। কারণ এত বেশি তারা ক্ষতিগ্রস্ত এবং এত বেশি ঝুঁকির মধ্যে তারা এই কাজগুলো সম্পাদন করেছেন যে যদি এই ধরনের একটা ঘোষণা তারা শোনেন তাহলে প্রতিক্রিয়া দেওয়াটাই খুবই, আমি মনে করি এটা খুব অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু যেটা বলছিলেন যে অন্যান্য রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে বলছেন এগুলো ঠিক একটা ব্যাখ্যার মধ্যে আনাটা খুব কঠিন। আমি শুধু আইনের একটা ছোট্ট কথা বলে ছেড়ে দেবো। এই ঘটনার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে ধরুন যদি কারোর মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে থাকে তারপরেও কিন্তু একটা লম্বা প্রক্রিয়া। এটা আপনি যদি ধারণাগতভাবে দেখেন তার পক্ষের আইনজীবীর এটা স্টে চাইতে পারে, এটার আবার পরবর্তীতে রিভিউ হতে পারে, রিভিউ হওয়ার পর আরও জানানো অনেক প্রক্রিয়া আছে। সুতরাং জিনিসগুলো আইনের চোখ দিয়ে দেখলে এটা একরকম, কূটনৈতিকভাবে এটা একরকম, আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে একরকম, আর আমাদের রাজনৈতিক বাস্তবতা আবেগ সেটা আর একরকম। আমার মনে হয় যে এই বিষয়গুলোকে আমরা যাতে মিলিয়ে না ফেলি, সুতরাং আমাদের বিশ্লেষণগুলো যদি সবকিছু মিলিয়ে কেবল আবেগের উপর স্থান পাই তাহলে সম্ভবত এই আলোচনা আমরা দিনের পর দিন। আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গ নিয়ে একটু আসতে চাই। প্রশ্ন ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং এই বিষয়ে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরারও আহ্বান জানিয়েছেন। আমি আপনার কাছে আসলে যে বিষয়টি জিজ্ঞেস করতে চাই যে এই যে প্রশ্ন ফাঁস নিয়ে ভুয়া সংবাদ ছড়ালে সাইবার আইন ব্যবস্থা নেয়ার যে কথাটি বলছেন শিক্ষামন্ত্রী, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি ওনার পুরো বক্তব্যটা শুনিনি, কিন্তু এমনি জানেন যে সাইবার আইন নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আমাদের এ নিয়ে মতামত এবং ক্রিটিক্যাল পর্যবেক্ষণের কোনো শেষ নাই। ভুয়া তথ্য যদি কেউ ছড়ান তার বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করাই যেতে পারে। তিনি সাংবাদিক কেন, এটা যে কেউ হতে পারে, সাধারণ নাগরিকও হতে পারে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি আহ্বানের জায়গাটা থাকতে চাই। একজন সাংবাদিক তো তার নীতির উপরে প্রতিষ্ঠিত থাকেন, তার প্রধান কাজই হচ্ছে নীতি মেনে সাংবাদিকতা করা এবং সেটা যাচাই করে নেওয়া। অতএব এই প্রচুর তথ্যের যুগে, তথ্যের আপনি বলতে পারেন মহামারীর যুগে নিঃসন্দেহে তারা সতর্ক থাকবেন যে কোনো ভুয়া তথ্য যাতে না আসে, ভুল তথ্য যাতে না আসে। ভুল হতে পারে, অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা চাইবেন, সংশোধন করবেন। কিন্তু দেখেন সাইবার আইনগুলো বহুত অপব্যবহার হয়েছে, সুতরাং এটা আমরা কিভাবে ব্যবহার করবো সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে ভুয়া তথ্য বা কেন ছড়াবো আর প্রশ্নপত্র ফাঁসেরও বা ঘটনা কেন ঘটবে? মারুফুল, একই বিষয় আপনি যদি একটু বলেন, আপনি বলতে থাকুন, আমি একটু কয়েকটি অনলাইন দেখতে হবে আমাদের, আমি একটু। জি, এটা হচ্ছে যে এটা কিন্তু সঠিক। আমি নিজেই এসএসসি পরীক্ষার সময় দেখেছি একটা টেলিভিশনে এরকম ভুয়া বা প্রশ্নপত্র ফাঁসের কথাটা বলা হলো, পরে যখন ফ্যাক্ট চেক করে দেখা গেল যে এরকম কিছু ঘটেনি এবং তারা কিন্তু সংবাদটি প্রত্যাহার করে নিয়েছে। তো এটা আমাদের কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যে ভুয়া বা মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে তা না, ভুলও হতে পারে। সবকিছু মিলেই আমাদের সতর্ক থাকতে হবে, গণমাধ্যমকে আসলে আমরা যেন এরকম না করি। তবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগের ক্ষেত্রে আমাদের আরও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ এটা নিয়ে বিস্তর কথাবার্তা হয়েছে বিগত এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সময় বা আমাদের অন্তর্বর্তী সরকারের সময়ও কথাবার্তা হয়েছে এটা নিয়ে। তো এই দিক থেকে বর্তমান সরকারকে কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ নিয়ে একদম, আমি বারবার বলছি, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কারণ আপনি যাই করেন না কেন দিন শেষে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল যে গ্লোবাল যে জার্নালিস্ট কমিউনিটি আছে, আপনার এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, হিউম্যান রাইটস ওয়াচ আছে, এগুলোর কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে। পাশাপাশি আমি মনে করি কোনো গণমাধ্যম যদি ভুল বা ভুয়া তথ্য প্রচার করে থাকে সেটা প্রশ্ন ফাঁস না, যে কোনো বিষয়, সেক্ষেত্রে আমাদের প্রেস কাউন্সিল আছে এবং আমাদের গণমাধ্যমের বিভিন্ন নীতিমালা আছে, সেগুলোর আশ্রয় নিতে পারে সরকার। ধন্যবাদ। আমরা একটু কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল একটু দেখে নেব যে সেখানে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে অথবা শিরোনামে রয়েছে। শাহজালালে বদ্ধ বিমানে 182 যাত্রীর দুর্বিষহ 5 ঘন্টা, নিশ্চয়ই এটি বিস্তারিত আমরা জানতে পারবো। আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে কেন শোকে বিহ্বল ইসরায়েলি নেতারা, সেটি আরেকটি সংবাদ। পানিবন্দী মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিষয়টি আমরা শুরুতে আলোচনা করছিলাম বন্যা পরিস্থিতি নিয়ে রাজধানীর এবং সারা দেশের। তো সেই জায়গা থেকে আমরা যা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী কিন্তু নিয়মিত আসলে যে ছবিটা আমাদের সামনে আসছে অথবা আমরা যে তথ্যটি পাচ্ছি যে তিনি তদারকি করছেন। আপিল বিভাগের রায় 25 বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পাবেন না পেনশন সুবিধা, এই বিষয়টি কিভাবে দেখেন? দেখুন, চাকরির তো একটা বিধি আছে এবং একটা নির্দিষ্ট সময় একটা পূর্ণাঙ্গ পেনশন পাওয়া যায় এবং আরো কিছু আগে খণ্ড খণ্ড ছিল, তো আপনি 10 বছর করলে একরকম, 15 বছর, 20 বছর, এটা সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন হতে পারে। তবে আমি মনে করি এটা এই দৃষ্টিতেই দেখা হচ্ছে যে যিনি সার্ভিস দিচ্ছেন, যিনি সেবা দিচ্ছেন, সময় একদম শেষ, আমরা বিষয়টা বিবেচনায় রেখে। অনেক ধন্যবাদ। ছোট্ট করে আমরা আরেকটি নিউজ পোর্টাল জাস্ট একটু, বিবিসি বাংলা, 7 জেলায় 2.5 লাখের বেশি মানুষ পানিবন্দী, মৃত্যুর সংখ্যা বেড়ে 51। হরমুজ প্রণালী খোলা রাখার প্রশ্নে আবারও পাল্টাপাল্টি অবস্থানে আমেরিকা ও ইরান। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আমাদের তো সময় আজকে একদমই নেই। আমাদের
শেষ করতে হবে। আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয় অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে। শুভরাত্রি।